2025 সালে বাংলাদেশের মেয়েরাই সবচেয়ে বড় চমকটা দেখিয়েছে। যদিও চমক বলাটা উচিত হবে না, কারণ তারা দুবার তো দক্ষিণ এশিয়ার সেরা হয়ে নিজেদের প্রমাণ করেছিল। কিন্তু হয়তো অনেকেই ভাবেননি যে এই দলটা এশিয়ার সেরা 12 দলের একটায় রূপান্তর হবে। সেই ঋতুপর্ণা চাকমারা বাংলাদেশ দলকে নিয়ে গেছেন প্রথমবারের মতো ইতিহাসে এশিয়ান কাপের মূল পর্বে। এবং বাংলাদেশের উইমেন্স ফুটবলের এই বছরে ফুটবল বাদ দেন, মানে উইমেন্স ফুটবল বাদ দেন, ফুটবলেই ধরেন সবচেয়ে বড় ঘটনা এটা। ফুটবল বাদ দিলাম, বাংলাদেশের স্পোর্টসে এই বছরে এর চেয়ে বড় ঘটনা আছে? না, নাই। এক বাক্যে দুজন মেনে নিয়েছেন। বাংলাদেশের স্পোর্টিং হিস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট ছিল বাংলাদেশের মেয়েরা যখন এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পেরেছিল, এবং বাংলাদেশের সেই সূচনাটা হয়েছিল ফ্রেন্ডলি ম্যাচে হেরে 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 হেরে। এবং বাংলাদেশ এমন সব ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে যেখানে তারা জানতোই তারা হারবে, কিন্তু তারা জানতো তারা শিখবে। এবং দেখেন আপনি ইউএইর সাথে ম্যাচটায় বাংলাদেশ বছরটা শুরু করলো, সেই ম্যাচটায় দুইটা ম্যাচে 3-1 গোলে বাংলাদেশ হেরেছিল। আপনি বড় যেই দলবদলটা হয়েছে বা একটা চেঞ্জ এসেছে সেটা হচ্ছে আপনি যখন ইন্দোনেশিয়া এবং জর্ডানের এগেইনস্টে একটা ট্রাই নেশন টুর্নামেন্ট আপনি খেলেছিলেন, সেটা হচ্ছে এফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার্স এর আগে। সেই দুটা ম্যাচ বাংলাদেশ ড্র করেছিল। সেই ম্যাচ থেকে ফুটবলারদের ওই রিয়েলাইজেশনটা পিটার বাটলার দিতে পেরেছিলেন যে না, এই বাংলাদেশ দল তারা এশিয়ান কাপে কোয়ালিফাই করবে যদি ফুটবলারদের পারফরমেন্সের গ্রাফটা তারা আসলে মেইনটেইন করতে পারে। এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ যখন মিয়ানমারে খেলতে গেল, ওই 7-0 গোলে বাহরাইনকে হারানোর পরে আমরা তখনও বিশ্বাস করিনি যে বাংলাদেশের এই মেয়েরা এশিয়ান কাপে চলে যাবে, কারণ বাংলাদেশ জানতো তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হচ্ছে স্বাগতিক মিয়ানমারের সঙ্গে। সেই মিয়ানমারের সঙ্গে ঋতুপর্ণার যে গোল, মানে অনেকে বলতে পারেন যে বাংলাদেশের এই টিমটায় অনেকের অনেক অবদান আছে, আসলেই আছে, পিটার বাটলারের অবদান আছে, কিন্তু বাংলাদেশ আসলে মূলত এশিয়ান কাপে খেলছে ঋতুপর্ণা চাকমার অবিশ্বাস্য গোলের উপরে ভর করে এবং তার ওই পারফরমেন্সের উপর ভর করে। মিয়ানমারের সঙ্গে 2-1 গোলের জয়টার দিনে নিশ্চিত হয়ে গেল বাংলাদেশ এশিয়ান কাপে খেলছে। এবং মিয়ানমারের সাথে সেই জয়টা কিভাবে ছিল, র্যাঙ্কিং এ 54 ধাপে গিয়েছিল মিয়ানমার, সেই মিয়ানমারকে তাদের মাটিতে 2-1 গোলে হারিয়ে দেয়া। শেষটা বাংলাদেশ করেছে তুর্কমেনিস্তানকে হারিয়ে, সরাসরি বাংলাদেশ জায়গা করে নেয় আগামী বছর অস্ট্রেলিয়ায় যে এশিয়ান কাপটা হবে সেই এশিয়ান কাপে। আর বছর শেষে তো 4টা ফ্রেন্ডলি ম্যাচ, যদিও এই ম্যাচগুলোতে একটু ডিফারেন্ট কন্ডিশন, ডিফারেন্ট পরিস্থিতির শিকার হতে হয়েছে পিটার বাটলারকে। একটা প্যাটার্ন কি আপনারা দেখছেন কিনা? ধরেন বাংলাদেশ 2025-এ যেভাবে শুরু করেছিল, তারপরে মাঝে গিয়ে বাংলাদেশ একটা ভালো সাফল্য আনলো ঋতুপর্ণারা। এখন শেষটাও কিন্তু বাংলাদেশ খুব একটা ভালো করেনি। ওই ফ্রেন্ডলি ম্যাচগুলোয় হার, ট্রাই নেশন দুটো ম্যাচই দুটোই হার। কিন্তু বাংলাদেশ যখন এশিয়ান কাপে খেলতে যাবে, মানে ইজ দেয়ার চান্সেস, মানে চান্স কি আছে বাংলাদেশ ওখানে গিয়ে কিছু একটা ভালো করে আনবে? দেখেন, এশিয়ান কাপ হচ্ছে অনেক বড় স্টেজ, এবং এশিয়ান কাপে বাংলাদেশের কম্পিটিটরও যারা, তাদের সাথেও একটা বড় ডিফারেন্স আসলে বাংলাদেশের রয়েছে। সেটা নিয়ে আমরা কথা বলবো। একই সাথে আরেকটা জিনিস বলে রাখতে চাই, না হলে হয়তো বা পরে ভুলে যাবো, আন্ডার-20 এশিয়ান কাপেও কিন্তু বাংলাদেশ খেলছে, কোয়ালিফাই করছে। ওইটাও কিন্তু একটা বড় নিউজ যে মেয়েদের ফুটবলে শুধু ন্যাশনাল টিম নয়, এইজ লেভেলে যে টিম আছে সেই টিমটাও এশিয়ান কাপে খেলবে, এবং সেখানে বাংলাদেশ হচ্ছে বেস্ট পসিবল রানার্স আপ হয়ে বাংলাদেশ জায়গা করে নিল। অর্থাৎ বাংলাদেশের 2টা দল ওমেন্স ফুটবলে, 2টা দল খেলবে এশিয়ার টপ টায়ারে, এবং 2টা দলের কোচের নাম পিটার বাটলার। যে পিটার বাটলারের এগেইনস্টে 18 জন ফুটবলার বছরের শুরুর দিকে প্রতিবাদ করে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। সেই বিদ্রোহের একটা অংশ এখনো চলমান, তাদের সঙ্গে টিমের এখনো বোঝাপড়া নাই, মানে পিটার বাটলারের কোনো পার্সোনাল বোঝাপড়া নাই, তারা অন্য টিমে আছে। সেই সংখ্যাটা আসলে খুবই কম 13 জনের মতো ফুটবলারকে তিনি ফিরিয়ে ফিরিয়েছেন। হ্যাঁ, সেটাতেই আছেন। পিটার বাটলার যেভাবে ফিরিয়ে আনলেন, এই ফিরিয়ে আনার প্রক্রিয়াটাও আমাদের মনে হয় দেখার বিষয়, এবং আমার মনে হয় এই বছরের অন্যতম আলোচ্য বিষয়। তিনি একটা সময় দেখলেন ওই জর্ডান তো ছিল ফার্স্টের দিকে, জর্ডান ইউএই সঙ্গে ওই ম্যাচগুলোর পরে তিনি ফিল করলেন যে না, তিনি যা ভেবেছিলেন একেবারে তরুণ দল দিয়ে তিনি পুরোপুরি ভোল পাল্টে ফেলবেন, এটা দিয়ে তিনি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। তখন তিনি কিন্তু তার ইগো কম্প্রোমাইজ করেছেন। তখন তিনি ঋতুপর্ণা চাকমাদের কিন্তু ঠিকই ফিরিয়ে এনেছেন, মারিয়া মনিকা, তারপরে হচ্ছে যে গোলকিপার রূপনা, যাদের দরকার তাদের কিন্তু তিনি ঠিকই ফিরিয়ে এনেছেন। দলের ক্ষতি তিনি করতে দেন নাই, কিন্তু যাকে তার মনে হয়েছে না তিনি টিমের পরিবেশের সঙ্গে মানানসই নয়, তাদেরকে তিনি এখনো দলে নেন নাই। এইটাকে আমার কাছে মনে হয় যে এইটা হইতেছে মাস্টার ক্লাস। তিনি এই বছর যে ডিফেন্ডিং করছেন, হাইলাইন ডিফেন্ডিং, যত যাই করেন না কেন তিনি হাইলাইন ডিফেন্ডিং তবুও করে যাচ্ছেন। এইটার 2 রকম ব্যাপার আছে, এটা হিতে বিপরীত হতে পারে, স্পেশালি এশিয়ান কাপের মূল পর্বে গিয়ে বড় দলের সঙ্গে যখন আপনি খেলবেন, চায়না, নর্থ কোরিয়ার মতো দলগুলোর সঙ্গে। কিন্তু আবার উজবেকিস্তানের মতো দলের এগেইনস্টে আপনি যে জেতার একটা সম্ভাবনা জাগিয়েছেন, শেষ ম্যাচে আজারবাইজানের কাছে হেরেও
এইটাও তো পিটার বাটলারের কারণেই হয়তো। এবং এই জিনিসটি আসলে পিটার বাটলার বলছেন যে তিনি তার এই স্টাইলটি আসলে পুরো বাংলাদেশ দলের ওই প্লেইং স্টাইল হিসেবে সেটা তিনি অ্যাডাপ্টেশন করাতে চাচ্ছেন। এবং বাংলাদেশ দলকে আমরা দেখলাম ওই যে ধরেন আজারবাইজানও তো ইউরোপিয়ান টিম র্যাঙ্কিং এ বাংলাদেশের থেকে কত এগিয়ে, বাংলাদেশ ওই হাইলাইনটা মেনটেন করেছিল, ইনফ্যাক্ট সেই ম্যাচেও তো ড্র হতে পারতো। আপনি চিন্তা করেন জয় বাংলাদেশের পথেই ছিল তার। বাংলাদেশের নারী দলের প্লেয়ারদের যে ফিজিক, আপনি কি যদি ধরেন শক্ত অপোনেন্টের বিপক্ষে যখন খেলবেন তখন আপনি যদি হাইলাইন ডিফেন্স না খেলেন, আপনি যদি ধরেন মিড ব্লক মানে রেগুলার বেসিসে খেলেন, তখন অপোনেন্টের টিম যখন ক্রস ফেলবে বক্সে টাফ হয়ে যাবে না? হাইলাইন ডিফেন্স কি বাংলাদেশের নারী ফুটবলারদের যে ধরনের ফিজিক, যে ধরনের স্ট্যামিনা স্ট্রেংথ আছে, এটার জন্য কি মানানসই না? ওইটা যেমন একটা পয়েন্ট অফ ভিউ, আরেকটা পয়েন্ট অফ ভিউ আছে যে যতবার ডিফেন্স লাইনের পেছনে বাংলাদেশের বল যায়, বাংলাদেশের ডিফেন্ডাররা কি এতবার নিচে নেমে আবার দৌড়ে গিয়ে বল কুড়িয়ে আবার খেলা শুরু করার মতো অবস্থায় আছে কিনা, মানে দুরকম ব্যাপারই আছে। আবার সেটা এই দেখার জায়গায় বিষয়। আরো একটা জিনিস আপনি খেয়াল করেন, এশিয়ান কাপের আগে মার্চে শুরু হচ্ছে এশিয়ান কাপ, এর আগে হয়তো ফেব্রুয়ারি 15 তারিখে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ায় চলে যাবে, সেইখানে প্র্যাকটিস ম্যাচ ট্যাচ খেলার কথাবার্তা চলছে। এর আগ পর্যন্ত কিন্তু 1.5 বছর পর যে ওমেন্স লিগ শুরু হয়েছে সেইখানে হচ্ছে ফুটবলাররা খেলছেন। এখন দেখেন ওমেন্স লিগে বাংলাদেশের কোন ক্লাব কি হাইলাইন ডিফেন্স ফলো করে? নেভার। কারণ তারা তো ভাই প্র্যাকটিসই করে না, তারা হচ্ছে একদিন দুই দিনের প্র্যাকটিস করে সময়ও পায়নি। এক্স্যাক্টলি, দল বদলের একদিন পরে হচ্ছে আপনি লিগ দিয়ে দিয়েছেন। এই লিগটাকে এখন কি কিন্তু পিটার বাটলার ফুটবলাররা না গোনো, কিন্তু হচ্ছে আপনার ফুটবলাররা, উনিও কিন্তু বলছিলেন তিনি ফুটবলারদের জন্য লিগ চান। আপনার মনে আছে যখন হচ্ছে গিয়ে লাস্ট ম্যাচের পর প্রেস কনফারেন্স তিনি করলেন, তিনি এই ফুটবলারদের জন্য লিগের নিশ্চয়তা চেয়েছিলেন, বাট লিগটা যেইভাবে হচ্ছে নিশ্চয় মানে উনি সেইটা হয়তো চান নাই। মানে অনেকটা দায় সারা, আপনি হচ্ছে গিয়ে এটার কোনো প্ল্যানিং নাই, ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে মানে কোন দলের অবস্থা কোনোভাবে আসলে প্রফেশনালিজমের দিক থেকে আসলে বলা যাবে না। যে ঘটনাটা বাংলাদেশের মেন্স ফুটবলে নিয়মিত ঘটে, সেটাই বাংলাদেশের উইমেন্স ফুটবল টিমেও ঘটছে, এটাই তো স্বাভাবিক, তাই না? মানে যেখানে মেন্স টিমের আপনার এই লিগের ম্যাচেই খেলবে ফেব্রুয়ারি পর্যন্ত। হ্যাঁ, মেন্স টিমের প্লেয়ার মানে ক্লাবগুলো এখনো প্রপারলি প্রফেশনাল হতে পারে না, সেখানে উইমেন্স টিমের দায় দিয়ে লাভটা কি? এই যে উইমেন্স টিমের লিগে মোটে একটা টিম আছে যারা বাংলাদেশ ফুটবল লিগে অংশ নেয়, তাই না? মানে বাংলাদেশ পুলিশ, এটা তো খুবই আনফরচুনেট। তবে এর মধ্যে হচ্ছে আপনার সার্ভিসেস টিমগুলো আছে, সার্ভিসেস টিমগুলোর দিকেও আসলে একটু একটু করে নজর রাখতে হবে। গতকালকে আর্মি তারাই তো আসলে দেখিয়ে দিয়েছে সার্ভিসেস টিমের সবসময় না তাদের ওই ডিসিপ্লিন বা এই জিনিসগুলোর কারণে সার্ভিসেস টিমগুলো আসলে সাকসেস পেয়ে যায়। আর বছর শেষে আমার নতুন বছরের শুরুতে ফুটসালে বাংলাদেশ কেমন করে এইটা নিয়ে হচ্ছে কি সবার একটু নজর থাকবে, কারণ এই যে সাবিনা, এই যে মাসুরা, সুমাইয়া, তাদের সবাইকে তো মেইন টিমে আর জায়গা হয়নি, বাট তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন, ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করবেন বাংলাদেশ ফুটসাল টিম হিসেবে। তবে পুরো বছরটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন খুবই অন্যরকম গেছে, তাই না? মানে সব কিছু নিয়ে আলোচনা হয়েছে, সেই শুরু থেকে শেষ করেন আপনি যে এই যে বিদ্রোহ সামাল দেয়া, হামজার মতো প্লেয়ারকে কন্টেইন করতে পারা, ফাহমিদুলকে এনে ফিরিয়ে দেওয়া মার্চ মাসের দিকে, সমিত সোমকে রাজি করানো, এইটার কৃতিত্ব তারা পাবে। বাংলাদেশের ইন্টারন্যাশনাল ম্যাচের ব্রডকাস্টিং তো চেঞ্জ হয়ে গেছে, তাই না? মানে এখন তো খেলা দেখার জন্য জায়গায় জায়গায় খেলা দেখানো হচ্ছে। ফুটবল ফেডারেশন আমার কাছে মনে হয় কিছু কিছু দিক থেকে মানে অভূতপূর্ব সাফল্য এনেছে, যেটা তারা আরো ভালো করতে পারতো। ভালো করার রুম তো সব সময় থাকে, এবং করার সেই সুযোগটা আমরা বোধহয় 2026 সালে বোধহয় তাদের কাছ থেকে দেখতেই চাইবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.